আমরা যেটা করেছিলাম যে শুরুতে একেবারে ফাউন্ডিং ফিগার্স হিসাবে ফ্রেগে, রাসেল, মুর, উইটগেনস্টাইন এই চারজনের দর্শন আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার পদ্ধতি ছিল তাদের চিন্তা ভাবনাগুলি সংক্ষেপে একটা বর্ণনা, একটা অ্যানালিসিস, তাদের চিন্তা ভাবনার, তাদের দর্শনের যে মুখ্য যুক্তিগুলি ছিল সেগুলোকে উপস্থাপন করা, মুখ্য যে মতগুলি ছিল, যে থিসিস গুলো ছিল সেগুলোকে উপস্থাপন করা এবং যতটা সম্ভব একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস, একটা কম্পারেটিভ অ্যানালিসিসও বটে, কিভাবে রাসেল উইটগেনস্টাইনের মিল কোথায় 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 ফ্রেগে উইটগেনস্টাইন মিল আছে, এই আলোচনাগুলো করেছিলাম এবং সেই সাথে সাথে আমরা যেটা করেছিলাম যে কি টেক্সট গুলো রিড আউট করা, কি টেক্সট গুলো রিডিং বিটুইন দ্য লাইনস, প্রত্যেকটা লাইন ধরে ধরে তার যে অ্যানালিসিস এবং সেখানে যে চিন্তা ভাবনাগুলো লুকিয়ে রয়েছে সেটা আমরা করেছিলাম। এবং আমাদের চেষ্টা ছিল যে হাউ টু রিড এ টেক্সট, ক্লাসিক্যাল টেক্সট, হ্যাঁ, এবং সেই ক্লাসিক্যাল টেক্সটের মধ্যে তার ফিলোসফিটাকে খুঁজে বার করা। আমাদের এই যে কোর্সের মেন ফিলোসফি, যেটা মুখ্য উদ্দেশ্য, যেটা সেটা হচ্ছে যে ইয়াং স্কলার যারা আমরা আছি তাদের মধ্যে এই টেক্সট রিডিং এর প্রবণতাটাকে বাড়িয়ে দেওয়া, যাতে করে তারা আর কি এই নিজে নিজেই টেক্সট পড়তে পারে, স্বাবলম্বী হতে পারে, নিজে চিন্তা করতে পারে, এই একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তো এই চেষ্টাতেই আমরা আছি। কেননা আমরা জানি যে সিরিয়াস, আমরা দেখছি যে সিরিয়াস রিডার, সিরিয়াস রিসার্চারদের সংখ্যা কমে গেছে একটা সুপারফিশিয়াল সিমিলারিটি দেখে, এর ওর সাথে মিল দেখে। আর আর আরো সুবিধা হচ্ছে এআই এসে গিয়ে একটা মানে আমাদের যে ফাঁকিবাজি প্রবণতাটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এআই কে বললাম যে কিছু একটা করে দিতে, তো গড়গড় করে সব লিখে দিল। হম তো আমাদের আর পড়তে হলো না। তো ক্লাসিক টেক্সট গুলো, অরিজিনাল টেক্সট গুলো না পড়লে এরকম করে একটা সুপারফিশিয়াল লেভেলে উপরে উপরে সেকেন্ডারি বা টার্সিয়ারি টেক্সট পড়ে আন্ডারস্ট্যান্ডিং হয় না, বিষয়টাকে বোঝা যায় না। তো সেই প্রবণতাটা যাতে আহ, আহ, কম হয়, হ্যাঁ, আমাদের মধ্যে টেক্সট রিডিং এর প্রবণতাটা যাতে আসে, সেই জন্য আর এই টেক্সট এই কোর্সের মূল উদ্দেশ্য। সেই সাথে সাথে বিষয় বিশেষ করে আমাদের ইয়াং ছাত্রছাত্রী যাদের কাছে, যারা আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, তাদের জন্য একটা বেসিক সমস্যা হচ্ছে যে এই যে ট্র্যাডিশন, যেটা আমরা অ্যানালিটিক ফিলোসফি এবং বিংশ শতাব্দীর যে যাবতীয় দার্শনিক সম্প্রদায় যারা আছেন, ইনক্লুডিং কন্টিনেন্টাল ফিলোসফি, সেখানে বেশিরভাগই টেক্সট যেহেতু বিদেশি ভাষায়, বাংলা ভাষায় তেমন কোনো ভালো টেক্সট নেই, তার ফলে একটা ভাষাগত সমস্যা হয়। আমরা পড়তে গিয়ে মাঝে মাঝেই সমস্যার মধ্যে পড়ি, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। আশা করি এখানে সকলেই বাংলায় বুঝছেন। কেউ যদি এমন কেউ থেকে থাকেন যে যার জন্য বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে বলতে হয়, বলবেন। তো তাদের ক্ষেত্রে এই 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 টেক্সট গুলোর মর্মার্থ বোঝা অনেক সময় দুরূহ হয়ে যায়, প্রাথমিক পাঠকদের কাছে এই একটা সমস্যা। তো সেটাও আমাদের একটা উদ্দেশ্য যে একটা প্রাথমিক পরিচিতি টেক্সটগুলির সাথে। সেই সাথে সাথে যারা একটু অভিজ্ঞ, যেমন এখানে অনেকেই আমার জুনিয়র বন্ধু বান্ধব আছেন যারা অভিজ্ঞ রিসার্চার, আমি বলতে পারি, তাদের তাদের জন্যও এই এই আলোচনাটা, যে তারা যাতে এই আলোচনায় অংশগ্রহণ করে জুনিয়র যারা, আরো যারা ছাত্রছাত্রী রিসার্চার আছেন তাদেরকে অনুপ্রাণিত করবেন। আহ তো এইটা করতে গিয়ে আমরা যেমন দেখলাম যে আমাদের মেথোডোলজি হবে একটা ওভারঅল ডিসকাশন, মানে পয়েন্ট ধরে ধরে কিছু আলোচনা, তারপরে সেগুলোকে আমরা টেক্সটের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবো। এইখানে এইবারের সেকেন্ড ফেজেতে আমরা রেখেছি লজিক্যাল পজিটিভিজম, বিশেষত এজে এয়ার এর আলোচনাটা আমরা পড়বো। আহ, সময় থাকলে কার্নাপটা একটু ছুঁয়ে যাব। আহ এজে এয়ার এই কারণে পড়বো, এজে এয়ার খুব সুন্দর করে লজিক্যাল পজিটিভিস্টের মূল তত্ত্বটি, মূল যে ভাবনাটা, তার ওই ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক এই গ্রন্থে খুব সুন্দর করে আলোচনা করেছেন। এবং ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিকের আমরা জানি যে এয়ার খুব কম বয়সে তিনি যখন ভিয়েনা সার্কেলের সাথে সংযুক্ত হন, তারপরে তিনি ভিয়েনা সার্কেলের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার যে লজিক্যাল পজিটিভিস্ট চিন্তা ভাবনাগুলি পরবর্তীকালে তিনি আহ, উম, কিছু পত্র পত্রিকায় বার করেছিলেন। এবং ইসাইয়া বার্লিন, এয়ারের একজন
ঘনিষ্ঠ বন্ধু তাকে অনুরোধ করেছিল যে এই পত্রপত্রিকায় বিক্ষিপ্ত লেখাগুলো যাতে একটি সুন্দর পুস্তক আকারে বার করা যায়। তো সেই অনুসারে ইয়ার প্রায় 1 বছর ধরে, 1 বছরের একটু বেশি সময় ধরে অক্সফোর্ডের একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে সেখানে প্রতিদিন গুনে গুনে 500 ওয়ার্ডের বেশি, 500 ওয়ার্ড লিখতেন। 500 ওয়ার্ডের বেশিও নয়, কমও নয়। এইরকম করে লিখতে লিখতে তিনি এই ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক এই গ্রন্থটি প্রকাশ করেন। এবং গ্রন্থটি প্রকাশিত হওয়ার পরে পরেই এটা কিন্তু একটা ক্লাসিক পর্যায়ে পৌঁছে যায়। মানে তখন ইন দোজ ডেজ লজিক্যাল পজিটিভিস্ট মুভমেন্ট ওয়াজ ইন ইটস হেইডে। হ্যাঁ, মানে একেবারে চরম খ্যাতির শিখরে রয়েছে। তো সেই সময় লজিক্যাল পজিটিভিস্টদের মৌলিক চিন্তা ভাবনাগুলো নিয়ে যখন একটা এইরকম সুন্দর সাজানো গোছানো একটা গ্রন্থ পাওয়া গেল, তখন দর্শনের জগতে এই গ্রন্থটা কিন্তু খুবই সমাদৃত হয়েছিল। তো আমরা এই এই গ্রন্থটা একটু পড়ে নেব, দেখে নেব। এছাড়াও মরিস লিক, আহ, আহ, তার একটু লেখা, বা বিশেষ করে আমরা যারা একটু পড়েছি লজিক্যাল পজিটিভিজম, আমি আমাদের কিছু পুরনো পুরনো ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি যাদেরকে আমি ওই লজিক্যাল পজিটিভিস্টের মূল থিওরি পড়িয়েছি। তো তারা যদি মনে রাখতে পারো, যে সেখানে আমরা ভেরিফিকেশনিজম পেয়েছিলাম, ফলসিফিকেশনিজম, হ্যাঁ, এইসব যে ক্রাইটেরিয়া অফ মিনিং গুলো পেয়েছিলাম, সেগুলো আমরা একটু একটু করে ছুঁয়ে নেব। আর সেই সাথে সাথে টেক্সট গুলো একটু দেখে নেব। তাহলে আমাদের ওই কি থিম, তার সাথে সাথে টেক্সট প্যারালালি আমাদের একটা রিডিং চলবে। আর তাহলে এটা লজিক্যাল পজিটিভিস্ট এজ এ ইয়ার, এটা একটা আলোচনা থাকবে অবশ্যই। তারপরে লজিক্যাল পজিটিভিস্টের একজন ক্রিটিক হিসেবে আমরা দেখব, যদিও কোয়াইন তার চিন্তা ভাবনাতে লজিক্যাল পজিটিভিস্টদের অনেক চিন্তা ভাবনাই দ্বারা কোয়াইন তার নিজস্ব দর্শনে লজিক্যাল পজিটিভের চিন্তা ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তো সেই জায়গাটাও আমরা দেখব, কোথায় কোথায় অনুপ্রাণিত হয়েছেন, কোথায় কোথায় তিনি লজিক্যাল পজিটিভিস্টদের ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। বিশেষ করে কোয়াইনের ওই যে টু ডগমাস অফ এম্পিরিসিজম, এই প্রবন্ধটি আমরা পড়বো। এই প্রবন্ধটি একটি কালজয়ী প্রবন্ধ। প্রবন্ধটি পড়বো বলতে যতটা সম্ভব আমরা মেইন অংশগুলোকে একেবারে লাইন লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করব। এছাড়াও আমরা যদি সময় পাই, অন হোয়াট দেয়ার ইজ বলে আরেকটি কোয়াইনের বিখ্যাত প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটিও পড়বো। কোয়াইনের ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, সময় থাকলে তার কিছু টেক্সটও পড়বো। কোয়াইনের ফিলোসফিক্যাল লজিকের আলোচনার বিষয়, সেখানে আমরা অবজেক্চুয়াল ইন্টারপ্রিটেশন অফ ভেরিয়েবলস, হ্যাঁ, সেই রিলেটেড আলোচনাটা করবো। সেখানে আমরা হয়তো মোডাল লজিক, যারা যারা আমরা অল্প স্বল্প জানি, একটু ছুঁয়ে যাব। মোডাল মেটাফিজিক্স সম্বন্ধে তার কি আলোচনা আছে, যদি সম্ভব হয় এটা একটু আলোচনা করব। এগুলো কিছুটা সব যে আমাদের ওই যারা অনেকে আছেন যারা ইয়ং ছাত্রছাত্রী জয়েন করেছেন নেট সেটে, যে সব কাজে লাগবে তা না, কিছুটা কাজে লাগবে, কিছুটা আবার পরবর্তীকালে রিসার্চের জন্য কাজে লাগতে পারে। কিছু না হলেও আমাদের একটা কনসেপচুয়াল কনফিগারেশন, কনসেপচুয়াল ক্লারিফিকেশনের জন্য কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাগুলো করে রাখা উচিত। কেউ যদি ধরুন ভারতীয় দর্শনেও রিসার্চ করে থাকেন, তার ক্ষেত্রেও ওই চিন্তা ভাবনাগুলো, ওই যুক্তিগুলো অনেক সময় আমরা বড় করতে পারি, ধার করতে পারি, ওই ওই যুক্তির ফর্মটাকে নিতে পারি, নিয়ে আমরা কাজে লাগাতে পারি। তো এই এই ধরনের দার্শনিক চিন্তা ভাবনাগুলো আমাদের খুব উপকারে আসবে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা ভাবনা বিচার এখানে করা হয়ে থাকে। আচ্ছা, এই কোয়াইনের আলোচনার পরে আমরা আমরা তারপরে দেখেছি হচ্ছে অস্টিন এবং সার্ল। জন অস্টিন, জন ল্যাংস অস্টিন, আপনারা অনেকেই জানেন, অক্সফোর্ড ফিলোসফার ছিলেন, এবং অক্সফোর্ড মানে স্কুল ফিলোসফার বা অক্সফোর্ড গ্রুপের ফিলোসফার। এবং তার বিখ্যাত যে পারফরমেটিভ থিওরি, বাক ক্রীড়া, সেই সেই বাক ক্রিয়া, হ্যাঁ, এই মতবাদটি আমরা পড়বো। এবং সার্ল কিভাবে তার ডেভেলপমেন্ট করেছেন, সার্ল কিভাবে পরিবর্তন করেছেন, সেটা আমরা পড়তে পারি। এবং সেই ক্ষেত্রে সার্লের জন সার্ল
তার পরবর্তীকালের ডেভেলপমেন্ট কি করেছেন, এবং সেক্ষেত্রে বিশেষ করে তার একটি বিখ্যাত তত্ত্ব আছে যারা আমরা অল্প স্বল্প পড়েছি বা জানি, অনেকে হয়তো শুনেছি, পড়া হয়ে ওঠেনি। ওই ইজ অর ডিস্টিংশন, ফ্যাক্ট ভ্যালু ডিস্টিংশনের যে ব্যাপারটা, সেটাকে ওই হিউমিয়ান ফর্ক, হ্যাঁ, হিউম যে ফ্যাক্ট আর ভ্যালুর মধ্যে একটা ডিস্টিংশন করেছিলেন, সেই ডিস্টিংশনটাকে কিভাবে তিনি অস্বীকার করছেন, সেই আলোচনাটাকে আমরা ছোট করে একটু দেখে নেব। এরপরে আমরা সার্ল হলো, তারপরে আমরা স্ট্রসন পড়বো। স্ট্রসনের আলোচনা প্রসঙ্গে আমরা বিশেষ করে 3-4টে জায়গায় একটু ফোকাস করব। একটা হচ্ছে স্ট্রসনের ফিলোসফিক্যাল লজিকে স্ট্রসনের যে আলোচনা। অবশ্যই আমরা অ্যানালিটিক ফিলোসফি শুরুর দিকে বলেছিলাম যে অ্যানালিটিক ফিলোসফি পড়তে গেলে সেটা একসাথে ফিলোসফিক্যাল লজিকও হয়, ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজও হয়। হ্যাঁ, তো এখানে যাবতীয় আলোচনা ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে ডোমেনে, শেয়ার্ড ডোমেনে ঘোরাফেরা করে। তো সেখানে স্ট্রসন অ্যাজ অ্যান অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফার, তিনি ফর্মাল লজিককে কেমন ভাবে দেখেছেন, কেমন ভাবে ইন্টারপ্রেট করেছেন, তার কি চিন্তা ভাবনা, সেটা আমরা একটু দেখে নেব। এই প্রসঙ্গে আমরা যদি পুরনো কিছু পড়াশোনার কথা মনে রাখি, সেখানে রাসেল যে তার ডেফিনিট ডেসক্রিপশন তত্ত্বটি দিয়েছিলেন, সেই ডেফিনিট ডেসক্রিপশন তত্ত্বের স্ট্রসন কিভাবে সমালোচনা করেছেন সেটা একটু দেখে নেব, এবং সেই সমালোচনাটা কিভাবে তার ফান্ডামেন্টাল টিচিংস অফ ফিলোসফি, ফান্ডামেন্টাল থিওরিজ অফ ফিলোসফি তার সাথে রিলেটেড, সেটা একটু দেখে নেব। আর আর বিশেষ করে যেটা আমরা একটু দেখব সেটা হচ্ছে যে মেটাফিজিক্স। স্ট্রসন মেটাফিজিক্স, তার একটি বিখ্যাত গ্রন্থ আছে ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়াল গ্রন্থ থেকে তার থিওরি অফ পার্সনটা একটু আমরা ছোট করে পড়ে নেব, আলোচনা করে নেব। এটা অ্যানালিটিক মেটাফিজিক্সের একটি অংশ আমরা বলতে পারি। তো সেই আলোচনাটা একটু আমরা দেখে নেব। দেখে নিয়ে তারপরে একটা ওভারঅল ডিসকাশন থাকবে। ক্লাস তো প্রতিটা ক্লাসেই আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রশ্ন করবেন, যদি প্রশ্ন থাকে বা প্রশ্ন যদি পরবর্তীকালে মনে জাগে, অবশ্যই আপনারা গ্রুপে লিখবেন, ডিসকাশন চলতে থাকবে। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো সাজেশন থাকে, যে এই সাথে মানে এই 4জন ফিলোসফার, বা 4জন বলতে 4জন ঠিক নয়, ওখানে এজেআর এর সাথে হোল লজিক্যাল পজিটিভিস্ট টিমটা চলে আসছে, আর এদিকে কোয়াইন, অস্টিন সার্ল, আর স্ট্রসন। এই 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 পরিধির মধ্যে আর কোনো দার্শনিকদের আলোচনা যদি আপনারা ইনক্লুড করতে চান, তাহলে সেটা জানাবেন। আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে আমাদের যে 1 মাস ব্যাপী, আশা করছি 27-28, এবং প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হবে। যদিও আমরা 1 ঘন্টার ক্লাসের সেশন রাখি, কিন্তু বেশিরভাগ সময় ক্লাসটা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 45 মিনিট হয়ে যায়। তো সেইটা একটা সাথে থাকবেন আপনারা নিশ্চয়ই। আর কনভেনিয়েন্ট হচ্ছে বুধবার আর শনিবারটাই আপাতত চিন্তা ভাবনা করা হয়েছে। যদি কোনো রকম এদিক ওদিক হয়, সেটা মানে যেহেতু আমাকে ফ্রিকোয়েন্টলি নর্থ সাউথ করতে হয়, অনেক সময় কি হয় যে কোনো আর্জেন্ট কারণে আমাকে হয়তো ওই দুটো একদিনের কোনো একদিন হয়তো জার্নি করতে হচ্ছে, তখন আমাকে ক্লাসটা একটু শিফট করতে হয়। তো সেটা আমার মনে হয় আপনারা এইটুকু অ্যাডজাস্ট করে নেবেন। এই প্রিলিমিনারি কথাগুলো আমার আর কি বলার ছিল। প্রিলিমিনারি আপনাদের আজকের ক্লাসটা মূলত আমি এই যে লজিক্যাল পজিটিভিজম, যৌক্তিক প্রত্যক্ষবাদ বা লজিক্যাল এম্পিরিসিজমও বলা হয়, এই 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 থিওরির মূল বক্তব্য কি, মূল প্রপোনেন্ট কারা, এবং এর একটা যে হিস্ট্রি রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, ডিক্লাইন রয়েছে, ফল রয়েছে, সেইটা আমরা ছোট করে একটু আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কথা। এখন যদি আপনাদের কারোর কিছু যদি বক্তব্য থাকে, এখন আপনারা মানে আপনাদের হাত তুলে বা মাইক্রোফোন অন করে বলতে পারেন। মানে আলোচনার পদ্ধতি বা
কোনো অন্য কোনো দার্শনিকদের এই লিস্টে ইনক্লুড করতে পারেন চাইছেন কিনা। আমি এই রেঞ্জটা বলে দিলাম, এই রেঞ্জের মধ্যে, কেননা নেক্সট ফেজেতে গিয়ে আমরা আবার হয়তো পরবর্তীকালের যেসব দার্শনিকেরা আছেন তাদেরকে ইনক্লুড করব, একটা থার্ড ফেজ রাখবো। থার্ড ফেজেতে ইচ্ছা আছে টার্স্কি, ডামেট, ডেভিডসন, এদের এদের আলোচনাটা ইনক্লুড করার, পল গ্রাইস, এদের আলোচনাটা ইনক্লুড করা। সুতরাং ওই নেক্সট ফেজ যেটা একদম লেটার ফেজ, সেই লেটার ফেজ বাদ দিয়ে এই যে মিডিল ফেজটার মধ্যে কোনো দার্শনিকদের যদি আপনারা ইনক্লুড করতে চান, আমার মাথা থেকে বার হয়ে গেছে বা রাখলে ভালো হতো, আপনারা এরকম সাজেশন দিতে পারেন। স্যার শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ স্যার, বলছি যেটা আপনি বললেন যে স্টসন আসলে রাসেলের থিওরি অফ ডিফারেন্ট ডেসক্রিপশনসকে খণ্ডন করেছিলেন, তারপর নিজের তত্ত্ব দিয়েছিলেন। ঠিক তেমনই ডোনাল্ডের যে বিষয়টা, রাসেল এবং স্টসনকে একটা খণ্ডন করার ব্যাপার, সেটা যদি একটু এখানে ইনক্লুড করতেন আর কি, ডোনাল্ডের একটা বিষয়টা যদি, আমার মনে হলো আর কি। হ্যাঁ, ডোনারের বিষয়টা আমরা ইনক্লুড করতে পারি, কিন্তু আমরা যেহেতু একটা মানে ওই মানে সিলেবাসটা বা কোর্সটা আমরা ডিজাইন করেছি একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে ধরে ধরে। তো তো ওই যখন নেক্সট ফেজেতে আসবে, মানে গ্রামের ডেভিডসন এই সময় যখন আলোচনাটা আসবে, আহ, উম, বিশেষ করে প্রপার নেম নিয়ে আদার যে থিওরিস্ট যারা আর রয়েছেন, ক্রিপকে, হ্যাঁ, পাটনাম, এদের আলোচনা প্রসঙ্গে বা আলোচনা যখন হবে সেই জায়গাটাই আমরা ওইটা রেখে দেবো ভেবেছি, মানে লেটার ডেভেলপমেন্ট। এখন মূলত আমরা অ্যানালিটিক ফিলোসফি যে ফাউন্ডেশনাল ফিগার যারা, যারা একেবারে অ্যানালিটিক ফিলোসফি কি, হ্যাঁ, সেইটাকে বেঁধে দিয়েছেন, সেই ডেফিনেশনটাকে এনে, মানে ডেফিনেশনের একটা কি বলা যায়, সুন্দর একটা কাঠামো এনে দিয়েছেন, তাদের দর্শনটাই পড়বো। মানে যাদের দর্শনটা পড়লে বুঝতে পারা যায় যে হোয়াট ইজ অ্যানালিটিক ফিলোসফি, তারপরে সেই তাদের আলোচনার উপরে ডেভেলপমেন্টটা আমরা ধীরে ধীরে নেক্সট ফেজেতে আলোচনা করব। তো এইটা মাথায় আছে, আপনি অবশ্যই বলেন, আই উইল নোট দ্যাট পয়েন্ট, যে পরবর্তীকালের এতে এটাকে আমরা রাখবো। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, নমস্কার স্যার, আমি অরুণ দাস বলছি নমস্কার। নমস্কার কলেজ নমস্কার, দার্শন বলুন। থেকে। বলছি আমি আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে, আমি এই মেসেজটা পেয়ে আমি ইন্টারেস্টেড। যাই হোক, নিজেকে একটু ঘষে মেজে আলোচনায় অংশগ্রহণ করতে চাই আর কি। তো ব্যাপারটা হলো, ফার্স্ট ফেজে তো জানি না ঠিক যে আলোচনা করেছেন রাসেল টাসেল নিয়ে, তো একটু ছোট করে যদি একটু কনক্লুড করে দেন, যদি সময় হয়, মানে জাস্ট আসলে কি আলোচনা হয়েছে আমি তো ঠিক কোনো কিছু পাইনি, বা রেকর্ডিং কিছু তো জানতে পারিনি না, তো একটু হলে ভালো হয়, কারণ আচ্ছা, আমরা আমি আমি বয়সটা এই হয়ে ক্ষেত্রে গেছে অনেকটাই। আমি একটু আমার টেকনিক্যাল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ অরুণ বাবু। আমি আমি এই জাস্ট ক্ষেত্রে আমার ইন্টারেস্টের জন্য। টেকনিক্যাল টিমে যারা আছেন, ঠিক ঠিক, ভালো কথা বলেছেন, টেকনিক্যাল টিমে যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আহ, আগের ভিডিও রেকর্ডিং গুলো, বিশেষ করে রাসেল, উইটগেনস্টাইন, ফ্রেগের বিশেষ যে আলোচনাগুলি আমি করেছিলাম, মোস্ট প্রবাবলি ফ্রেগের একটা ক্লাস রেকর্ডিং করতে ভুল হয়ে গেছে, সেটা বাদ দিয়ে বাকি উম, সব রেকর্ডিংই আছে। হ্যাঁ, তো তাহলে কি ওগুলো আমি আমি প্রোভাইড চেষ্টা, করবেন? হ্যাঁ হ্যাঁ, যদি হয় আপনারা তাহলে যদি একটু আমাকে, রেকর্ডিংটা প্রোভাইড করা যায় তাহলে, উম, বা খুবই উপকৃত। সামারিটা অন্তত যদি করে দেওয়া যায় তাহলে, yes, হুম, জাস্ট এগুলো নিয়ে তো হ্যাঁ। অনেকদিন আলোচনা হয় না, আর আমার এট এ কিছু টাইম হ্যান্ড আউট আছে, হ্যান্ড আউট ইনক্লুড হয়েছে আছে, আমি সিলেবাসে। পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের নিশ্চয়ই। সিস্টেমে ইনক্লুড হয়েছে এইসব টপিকস গুলো, তা একটু নলেজের জন্য হুম, এগুলো হলে খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা টেক্সট গুলো সাধারণত সফট কপি সবই দিয়ে দেওয়া হয়, যেমন আজকে আমি ভুলে গিয়েছিলাম, আজকে মনে থাকলে আমি ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক এর টেক্সটটা আমি বোধহয় আমার স্টুডেন্টদের কাউকে দিয়েছিলাম। প্রবীর আছো? প্রবীর, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার বলুন। ডু ইউ হ্যাভ স্যার দ্য আমার সফট কাছে কপি আছে অফ মনে হয়। ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড, সো ক্যান ইউ শেয়ার ইট ইন দ্য গ্রুপ? আসলে স্যার ফাইলের স্ট্রাকচার করে আমি খুঁজছি স্যার, খুঁজে পাঠিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে। তো
টেক্সট গুলো আমরা ওই সফট কপি যেহেতু এখন এভেলেবেল, আপনারাও নিজেরা খুঁজে পাবেন। হ্যাঁ, আমরা ওই সুবিধার জন্য টেক্সট গুলো দিয়ে দেবো, টেক্সট গুলো ধরে ধরে আমরা পড়বো। তো এটা ওয়ার্কশপ মানে একেবারে আমি বক বক করে যাব, ভুলভাল বকে যাব, আপনারা চোখ বন্ধ করে শুনে যাবেন সেটা নয়, একটা ইন্টারাকশন হবে। এবং ওই টেক্সট ধরে ধরে আমরা পড়বো, সেখানে আপনারা আপনাদের জিজ্ঞাসা করলেন, এইরকম করে চলতে থাকে। যাই হোক, আর আর কি কারোর কিছু বলা আছে? না হলে আমি একটু লজিক্যাল পজিটিভিজমের মূল বক্তব্যটা নিয়ে একটু আলোচনা করব। যাই শুরু করি। লজিক্যাল পজিটিভিজম বা একটু আগে বললাম লজিক্যাল এম্পিরিসিজম। হ্যাঁ, এখন পজিটিভিজম অলরেডি একটা এস্টাবলিশ, মানে কি বলা যায়, পূর্ববর্তী একটা দার্শনিক মতবাদ ছিল। একই রকম ভাবে এম্পিরিসিজমও একটা পূর্ববর্তী মতবাদ ছিল। তো যখন লজিক্যাল পজিটিভিজম বা লজিক্যাল এম্পিরিসিজম বলা হবে, আমাদের সহজে আপনারা একটু দেখে নেবেন, পজিটিভিস্ট যেমন কোতে, অগাস্টাস কোতে, তারপরে আরো যেসব দার্শনিকেরা ছিলেন, তাদের যে ফ্রেঞ্চ পজিটিভিস্ট ফিলোসফার ছিলেন, জার্মান পজিটিভিস্ট ফিলোসফার ছিলেন, আমি সকলের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো তাদের যে দার্শনিক চিন্তা ভাবনা থেকে এদের দার্শনিক চিন্তা ভাবনার একটু তফাৎ রয়েছে। পজিটিভিস্টের মতো এরাও এম্পিরিক্যাল ওয়ার্ল্ড নিয়ে কথা বলে, ইহ জগৎ নিয়ে কথা বলে, দৃশ্যমান জগতের আলোচনাকেই মুখ্য আলোচ্য বিষয় বলে এরা ধরে নেয় লজিক্যাল পজিটিভিস্টরা। কিন্তু পজিটিভিস্টরা যেমন পজিটিভিস্টদের অতিরিক্ত ভাবে লজিক্যাল পজিটিভিস্টরা এই ভাষার আলোচনা, যুক্তির আলোচনা, চিন্তার আলোচনা, চিন্তার স্পষ্টীকরণের উপরে যে গুরুত্বটা দিয়ে থাকেন, সেটা কিন্তু ক্লাসিক্যাল পজিটিভিস্টের দর্শনে সেটা তেমন পাওয়া যায় না। একই রকম ভাবে এম্পিরিসিস্ট, যে ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট হিসেবে যাদেরকে আমরা পেয়েছি, লক, বার্কলি, হিউম, এই যে ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট, বিশেষত হিউমকে লজিক্যাল পজিটিভিস্টরা তাদের ফোর ফাদার হিসেবে ধরেন। জাস্ট আ মিনিট, সাইলেন্ট করে দিই। তাদের একজন কি বলা যায় দার্শনিক পূর্বসূরি হিসেবে তারা গ্রহণ করেন। হিউমকে তারা বিশেষ করে গুরুত্ব দেন। লাইবনিজকে তারা দেন, লাইবনিজকে লজিক্যাল পজিটিভিস্টরা বেশ গুরুত্ব সহকারে আলোচনা করেন। লাইবনিজকে মাথায় রাখতে হবে, লাইবনিজকে তারা যখন তাদের মানে ভালো লাগার দার্শনিকদের লিস্টে যখন রাখছেন, সেখানে লাইবনিজের শুধু লজিকের আলোচনাটা, লজিক্যাল ডিসকোর্সটাকেই তারা নিয়েছেন, তার যে মেটাফিজিক্যাল ডিসকোর্সটাকে সেটা তারা গ্রহণ করেননি। এম্পিরিসিস্ট হিসেবে হিউমকে তারা বেশ রোল মডেল হিসেবে গ্রহণ করেছেন। এবং আমরা যদি লজিক্যাল এম্পিরিসিজমটাকে দেখি এবং হিউমের ফিলোসফিটাকে মনে করার চেষ্টা করি, তাহলে দেখবো যে একেবারে যেন ওই স্ট্রাকচারটা, ফ্রেমওয়ার্কটা হুবহু একই, শুধু in a new language, in a refined language, in a more precise logical language, Hume's philosophy has been represented by the লজিক্যাল এম্পিরিসিস্ট আর লজিক্যাল পজিটিভিস্ট। হ্যাঁ, তো এই মৌলিক চিন্তা ভাবনার যেন কাঠামোটা একই রকম, সেটা আমরা দেখতে পাবো। তো মুখ্য আলোচ্য বিষয় যাদের কাছে, এদের কাছে, এরা হচ্ছে ইহ জগতের যে দৃশ্যমান জগতের বিষয়েই দার্শনিক চর্চা করেন। এবং দৃশ্যমান জগতের যে আলোচ্য বিষয়বস্তু, বিশেষত যেমন করে সায়েন্সে করা হয়ে থাকে, বিজ্ঞান, এম্পিরিক্যাল সায়েন্সে যেমন যে আলোচনাটা করা হয়ে থাকে, সেইটাকেই তারা রোল মডেল হিসেবে ধরেছেন। বিজ্ঞানের মৌলিক যে সূত্র, তার ব্যাখ্যা বিচার, ভাষার তার ব্যাখ্যা বিচার, অর্থাৎ তার যে ভাষাতাত্ত্বিক বা যৌক্তিক বিশ্লেষণ করাটাই হচ্ছে দর্শনের মূল কাজ। এটাই হচ্ছে লজিক্যাল পজিটিভিস্টদের কাছে আলোচ্য বিষয়। এবং এই লজিক্যাল এম্পিরিসিস্টরা বলেন যে সায়েন্স যে আলোচনাটা করে থাকে সেটা, লজিক ম্যাথমেটিক্স যে আলোচনা করে থাকে এটা, এবং আমাদের এভরিডে লাইফের যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড সম্বন্ধে, বাস্তবিক অভিজ্ঞতা ভিত্তিক জগৎ সম্বন্ধে যে আলোচনা, যে বক্তব্য, যে ভাষা প্রয়োগ, সেগুলোই একমাত্র অর্থপূর্ণ
এই অর্থপূর্ণতার বিচার করাই হচ্ছে দার্শনিকদের একমাত্র কাজ। ভাষার বিচার করাটাই হচ্ছে যুক্তিপূর্ণ বিচার করাটাই হচ্ছে দার্শনিকদের কাজ। এবং এটা বাদ দিয়ে দার্শনিকদের আর কোনো কাজ থাকতে পারে না। তো সেটা করতে গিয়ে তারা একরকম ক্লাসিক্যাল যে ফিলোসফারদের আলোচনার বিষয়বস্তু বা আলোচনার পদ্ধতি সেগুলোকে তারা পরিত্যাগ করেছেন। ক্লাসিক্যাল ফিলোসফার আমি বোধহয় আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে বা উইটগেনস্টাইন পড়ানোর সময় একবার বলেছিলাম যে ক্লাসিক্যাল ফিলোসফাররা কেউ কেউ অতীন্দ্রিয় জগৎ, বিশেষত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বিষয়ক আলোচনাকে অস্বীকার করেছেন, যেমন হিউম করেন, কান্ট করেন। হ্যাঁ, এরা এক ধরনের মেটাফিজিক্সকে, বিশেষত কান্ট এক ধরনের মেটাফিজিক্সকে তিনি অস্বীকার করেছিলেন, সমালোচনা করেছেন, এবং সেই ধরনের মেটাফিজিক্সের যে জ্ঞানীয় মূল্য নেই, অর্থাৎ তার সেই বিষয়ক যে আলোচনা তার কোনো জ্ঞান হতে পারে না, সেই রকম সমালোচনা কান্ট যেমন দেখিয়েছিলেন। ক্লাসিক্যাল মেটাফিজিক্স বা ওই রেশনাল মেটাফিজিক্স যেগুলোকে আমরা বলে থাকি, সেই মেটাফিজিক্স যে বিষয়বস্তু গড, সোল, ইউনিভার্স, এইগুলো ইউনিভার্স এজ এ হোল, এই যে আলোচনাগুলো যেটা করা হয়ে থাকে তার কোনো জ্ঞানীয় মূল্য নেই, অর্থাৎ এই বিষয়ে কোনো ধরনের জ্ঞান আমাদের হয় না। কেন জ্ঞান হয় না, তিনি সেখানে যে অ্যাপ্রোচটা দিয়েছিলেন যে আমাদের একটা জ্ঞানের লিমিটেশন আছে, একটা আমাদের যে জ্ঞান লাভের পদ্ধতি, সেই পদ্ধতি, সেই মেকানিজমটাই এমন, সেই মেকানিজমের মধ্যে ওই ধরনের বস্তুর জ্ঞান লাভের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, যদি আমরা কান্ট যারা পড়েছি, অনেকেই ইনফ্যাক্ট সকলেই পড়েছি, যদি কেউ ফিলোসফি স্টুডেন্ট না থেকে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু মোটামুটি আশা করছি এখানে সকলেই ফিলোসফি পড়েছেন। তো কান্টের যে জ্ঞান লাভের যে মেকানিজম ছিল, সেটা যদি আমরা মনে করি যে জ্ঞান লাভ করতে গেলে প্রথমে ইন্দ্রিয় অভিজ্ঞতায় কিছু প্রদত্ত হয়। হ্যাঁ, যেমন কান্ট তার দর্শনের শুরুতেই একদম তার তার যে ম্যাগনাম ওপাস, ক্রিটিক্যাল ফিলোসফির ম্যাগনাম ওপাস, ক্রিটিক অফ পিওর রিজনের শুরুতেই ইন্ট্রোডাকশন যখন লিখছেন, প্রিফেস বাদ দিয়ে ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটাই স্টার্ট হচ্ছে অল আওয়ার নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তারপরে গিয়ে আবার তিনি পরের প্যারাতে গিয়ে বলছেন যদিও আমাদের সব জ্ঞান অভিজ্ঞতা থেকে শুরু হয়, কিন্তু সব জ্ঞান অভিজ্ঞতা থেকেই হয় এমনটা নয়। তো যাই হোক, অল আওয়ার নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতায় আমাদের কিছু সজ্ঞায় কিছু প্রদত্ত হবে। তারপরে তার সাথে দেশকালের ওই যে পূর্বসিদ্ধ আকার, হ্যাঁ, সেটা আকারেই ওইটা গৃহীত হবে। হ্যাঁ, তারপরে দেশকালের আকারে আকারিত হচ্ছে। তারপরে সেটা ক্যাটেগরাইজড হওয়া মানে সেটা কোন দলে যাচ্ছে, কোন বিভাগে যাচ্ছে, আমি যে জ্ঞানটা লাভ করলাম সেটা কোন ধরনের জ্ঞান, এইটা ক্যাটেগরাইজড হলো। 12 ক্যাটেগরিজ এর কথা উল্লেখ করেছিলেন, সেই ক্যাটেগরাইজ হওয়ার পরে তারপরে রিজন সেটাকে সিনথেসাইজ করছে। হ্যাঁ, তারপরে আমাদের জ্ঞান হচ্ছে। এই যে প্রসেসটার মধ্যে শুরুতেই যেটা রয়েছে যে জ্ঞান হতে গেলে বাইরে থেকে কিছু প্রদত্ত হচ্ছে, তো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। কিন্তু গড, সেলফ ইত্যাদির আমাদের অভিজ্ঞতায় আসে না, ইন্দ্রিয় অভিজ্ঞতায় আমরা সেগুলো পাই না। তাই শুরুতেই ওই প্রসেসটা কিন্তু থেমে যাচ্ছে। এবং তারপরে যদি পিওর রিজন দিয়ে আমরা আলোচনা করি, পিওর রিজনের কাজ কিন্তু ওইটুকুই। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ওই মেটাফিজিক্সের যে আলোচনার বিষয় সেগুলোকে তিনি অর্থহীন বলছেন বা জ্ঞানীয় মূল্যহীন বলছেন, জ্ঞানতাত্ত্বিক ভাবে মূল্যহীন বলছেন। হ্যাঁ, কিভাবে বলছেন যে জ্ঞানের একটা যে পদ্ধতি, জ্ঞান লাভের যে পদ্ধতি, সেই পদ্ধতিটার মধ্যেই আটকে যাচ্ছে। তো there is an epistemological approach to criticize possibility of metaphysics, to deny the possibility of metaphysics. এইটা আমরা কান্ট এবং কিছুটা হলে হিউমের আলোচনাতেও আমরা পাচ্ছি। লজিক্যাল পজিটিভিস্ট তারাও মেটাফিজিক্সকে পুরোপুরি ভাবে অ্যাবান্ডন করেছেন, ক্রিটিসাইজ করেছেন, একেবারে অর্থহীন বলেছেন। কিন্তু এখানে মাথায় রাখা ভালো যে আমরা দেখে নেব, পরেতে দেখবো, এখন ছোট করে বুঝে নেব যে তারা কিন্তু এটাকে অর্থহীন বলছেন। তারা বলছেন না যে এটা জ্ঞান লাভ করা যায় না তাই এটা অর্থহীন, কিন্তু অর্থহীন বলার অর্থ হচ্ছে যে ভাষা, এই যে আলোচনার বিষয়বস্তু যে ভাষাতে প্রকাশিত হয় সেই ভাষাগুলি অর্থহীন। তাহলে এদের অ্যাপ্রোচটা হচ্ছে একটা ভাষাতাত্ত্বিক অ্যাপ্রোচ, ভাষাতাত্ত্বিক
পদ্ধতি অনুসরণ করে তারা মেটাফিজিক্সকে অস্বীকার করছেন। অপরপক্ষে আমরা যদি ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট যারা, বা ইনক্লুডিং কান্ট, ক্রিটিক্যাল ফিলোসফার হিসাবে কান্ট, তিনিও যে মেটাফিজিক্সকে যখন অস্বীকার করছেন, তিনি দেখাচ্ছেন যে এইটা জ্ঞানতাত্ত্বিক দিক থেকে অসম্ভব, তাই এই ধরনের আলোচনা করা হবে না। কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা দেখাবেন যে এটা ভাষাতাত্ত্বিক দিক থেকে অর্থহীন, তাই অর্থহীন আলোচনা করা দার্শনিকদের কাজ হতে পারে না। এগুলো হচ্ছে এইগুলো সব পরিত্যাগ করতে হবে। তাহলে অর্থপূর্ণ আলোচনা কি কি হতে পারে? ওই এম্পিরিক্যাল সায়েন্স যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, অর্থাৎ এম্পিরিক্যাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করে, তো সেই বিষয়ক আলোচনাটা অর্থপূর্ণ হতে পারে। হ্যাঁ, আর লজিক লজিক অ্যান্ড ম্যাথমেটিক্স, এই যে আলোচনার বিষয়বস্তু, লজিক মেটাফিজিক্স, আবার ভুলে যাচ্ছে, লজিক ম্যাথমেটিক্স এর আলোচনার বিষয়বস্তু এ প্রায়রাই পূর্বতঃসিদ্ধ এবং অভিজ্ঞতার জগৎ বিষয়ক যে আলোচনা, সেগুলো হচ্ছে পরতসাধ্য। তো এই যে দুটি আলোচনার ক্ষেত্র রয়েছে, এই দুটি আলোচনার ক্ষেত্রেই অর্থপূর্ণ আলোচনার ক্ষেত্র, এবং এগুলো বাদ দিয়ে যাবতীয় আলোচনার ক্ষেত্র সবই হচ্ছে অর্থহীন। এইভাবে তারা অর্থপূর্ণ থেকে অর্থহীন ডিসকোর্সকে পার্থক্য করার চেষ্টা করেছেন। এবং সেইটা করতে গিয়ে এখন ফিলোসফিতে মজার ব্যাপার হচ্ছে, ফিলোসফিতে যে যাই হোক কিছু বলা যেতে পারে, কিন্তু সবকিছু যুক্তি দ্বারা, প্রমাণ দ্বারা প্রতিষ্ঠা করতে হয়, না হলে সেই কথাটা গ্রহণযোগ্য হয় না। তো এখন যখন অর্থহীন ডিসকোর্স থেকে অর্থপূর্ণ ডিসকোর্সকে আলাদা করা হচ্ছে, তার মানে দেয়ার মাস্ট বি এ ক্রাইটেরিয়া অর ইয়ার্ডস্টিক, একটা মানদণ্ড থাকবে, একটা পরিমাপের দণ্ড থাকবে, একটা পদ্ধতি থাকবে, যে পদ্ধতি দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সিন্স দিস ল্যাঙ্গুয়েজ passed the examination of such and such kind, so these are meaningful, and this language failed the examination or the evaluation of such and such process, so these are meaningless. So একটা প্রসেস থাকবে, একটা মানদণ্ড থাকবে, যে মানদণ্ডটা নির্দিষ্ট করে দেবে, যে মানদণ্ডটা ঠিক করে দেবে যে ভাষা এইরকম হলে অর্থপূর্ণ হবে, আর এরকম না হলে অর্থহীন হবে। তো সেই মানদণ্ড, যেটাকে আমরা অর্থপূর্ণতার মানদণ্ড বলবো, সেই অর্থপূর্ণতার মানদণ্ডটা এদের দার্শনিক যে চিন্তা ভাবনা, অর্থাৎ লজিক্যাল পজিটিভিস্টদের দার্শনিক যে চিন্তা ভাবনা, সেই দার্শনিক চিন্তা ভাবনার সাথে একেবারে কি বলে ওতপ্রোতভাবে জড়িত, এবং একটা দার্শনিক বাধ্যবাধকতা থেকেই তারা কিন্তু প্রত্যেকেই, লজিক্যাল পজিটিভিস্টরা প্রত্যেকেই এই দার্শনিক বাধ্যবাধকতা থেকে প্রত্যেকেই নিজের মতো করে একটা করে ওই অর্থপূর্ণতার মানদণ্ড দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, কেননা তারা তো দর্শনকে এমন ভাবে সাজিয়েছে, দর্শনের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে এই অর্থপূর্ণ ভাষার আলোচনা, বিশ্লেষণ করা। তাহলে অর্থপূর্ণ ভাষার বিশ্লেষণ করতে গেলে অর্থপূর্ণ ভাষাকে অর্থহীন ভাষা থেকে আলাদা করতে হবে। সেই আলাদা করার একটা পদ্ধতি থাকবে, একটা মানদণ্ড থাকবে, সেই মানদণ্ডটা তাদেরকে দিতে হচ্ছে। তো এইরকম ভাবে তারা বিভিন্ন জন বিভিন্ন রকম মানদণ্ড দিয়েছেন। মরিস স্লিক একরকম মানদণ্ড দিয়েছেন, কার্নাপ একরকম দিয়েছেন, এয়ার একরকম দিয়েছেন, এবং শুধু তাই নয়, এক একজন দার্শনিক মানদণ্ড একটা মানদণ্ড দেননি, মানদণ্ডগুলিকে বিভিন্ন সময়ে পরিবর্তন করেছেন। এক মানে মানদণ্ড প্রদান করার পরে তিনি নিজে কিছু ভুল দেখতে পেয়েছেন, কিছু ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছেন, সমালোচনার সম্মুখীন হয়েছেন। তার ফলে সেই সমালোচনাগুলো উত্তর দিতে গিয়ে দেখা যাচ্ছে কিছু সমালোচনা জেনুইন সমালোচনা, সেই সমালোচনা উত্তর দিতে গিয়ে বা সমালোচনাকে প্রতিহত করার জন্য মানদণ্ডকে পরিবর্তন করতে হয়েছে। তো এইরকম আমরা অনেকগুলো মানদণ্ড, প্রায় 7-8 রকম 10 রকমের মানদণ্ড আমরা পেতে পারি। তো এতগুলো না আলোচনা করলেও আমরা বিশেষ মানদণ্ডগুলো অন্তত পক্ষে আলোচনা করব। লজিক্যাল পজিটিভিস্টরা অর্থপূর্ণতার যে মানদণ্ড দিয়েছেন। তো এইটুকু আমরা বুঝলাম যে লজিক্যাল পজিটিভিস্টদের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে অর্থপূর্ণ ডিসকোর্স নিয়ে তাদের আলোচনা করতে হবে। অর্থপূর্ণ ডিসকোর্স অর্থাৎ মিনিংফুল ডিসকোর্স comprises of empirical statement or empirical proposition, এগুলো নিয়ে যে
আলোচনা রয়েছে সেগুলো আমরা এয়ারের ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক থেকে আমরা একটু দেখে নিতে পারি, যে স্টেটমেন্ট, প্রপোজিশন, সেন্টেন্স এগুলোর কি পার্থক্য রয়েছে। যাই হোক, আপাতত আমরা এই পার্থক্যটা অস্বীকার করছি শুরুর দিকের আলোচনাতে। তাহলে স্টেটমেন্ট, এই যে অর্থপূর্ণ স্টেটমেন্ট গুলো কি কোন কোন ক্ষেত্রে রয়েছে? ওই এম্পিরিক্যাল স্টেটমেন্ট, অর্থাৎ এম্পিরিক্যাল সায়েন্সের বচন হতে পারে, অথবা বিবৃতি, এম্পিরিক্যাল সায়েন্সের বিবৃতি হতে পারে, অথবা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ভিত্তিক যে বিবৃতি সেগুলো হতে পারে। আর লজিক ম্যাথমেটিক্স, একটু আগেই আমরা বললাম যে লজিক ম্যাথমেটিক্স আলোচনা হচ্ছে পূর্বত সিদ্ধ, আর এই যে এম্পিরিক্যাল সায়েন্স যে আলোচনাটা করে এবং আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ভিত্তিক যে বচনগুলি সেগুলি হচ্ছে পরত সাধ্য। এখানে মাথায় রাখতে হবে, কান্ট যেমন পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের কথা বলেছিলেন। কান্টের কাছে 3 রকমের বচন ছিল, পূর্বত সিদ্ধ বিশ্লেষক, পূর্বত সিদ্ধ সংশ্লেষক, পরত সাধ্য সংশ্লেষক। পরত সাধ্য বিশ্লেষক বচন যৌক্তিকভাবে অসম্ভব, তাই এই প্রকারটি সম্ভব নেই। কান্ট 3 রকমের বচন স্বীকার করেছিলেন, অর্থাৎ পূর্বত সিদ্ধ হলে সেটা বিশ্লেষকও হতে পারে, সংশ্লেষকও হতে পারে, আর পরতসাধ্য হলে সেটা সংশ্লেষক হবে। হ্যাঁ, এই 3 রকমের বচন কান্ট স্বীকার করেছিলেন। কান্ট এবং সে যুক্তি দিয়ে দেখিয়েছেন, সেটা আপনারা পড়েছেন, কান্ট পড়ার সময় দেখেছেন। কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা মজার ভাবে এরা কিন্তু 2 ধরনের বচনই স্বীকার করবেন। পূর্বত সিদ্ধ হলেই সেটা মানে এপ্রায়োরাই আর অ্যানালিটিক এরা সমার্থক ধরেন। হ্যাঁ, পূর্বত সিদ্ধ আর বিশ্লেষক এরা সমার্থক ধরেন, মানে পূর্বত সিদ্ধ সংশ্লেষককে আলাদা করে এরা স্বীকার করেন না। এবং এপোস্টোরিয়ারাই আর এম্পিরিক্যাল, যেটাকে আমরা বলি এপোস্টোরিয়ারাই বা এম্পিরিক্যাল বচন, সিনথেটিক, এইগুলোকে তারা সমর্থক হিসেবে গ্রহণ করেন। সুতরাং এদের কাছে ক্রাইটেরিয়া দুটো দিলেই হয়ে যাবে। একটা মানে বা আমরা বলতে পারি যে মিনিংফুলনেস এর ক্রাইটেরিয়াটা দুটো দলের জন্য, দুটো সেটের জন্য দিতে হবে। একটা হচ্ছে এম্পিরিক্যাল বচনের জন্য এক ধরনের মিনিংফুলনেস এর ক্রাইটেরিয়া, আর এপ্রায়োরাই বচনের জন্য এক ধরনের মিনিংফুলনেস এর ক্রাইটেরিয়া। যেহেতু সিনথেটিক এপ্রায়োরাই বলে, মানে তৃতীয় রকমের বচন এরা স্বীকার করে না, মানে না, মানে বচন মাত্রেই, অর্থপূর্ণ বচন মাত্রেই বলবো না, অর্থপূর্ণ বচন মাত্রেই সেটা আইদার অ্যানালিটিক হবে, অর্থাৎ এপ্রায়োরাই হবে, অথবা সেটা এম্পিরিক্যাল হবে, অর্থাৎ সেটা সিনথেটিক হবে। হ্যাঁ, তো এরা 2 ধরনের বচনের উল্লেখ করেন, এবং আমরা জানি যে যখন আমরা পড়বো তখন দেখবো যে অ্যানালিটিক বচনগুলি বা এপ্রায়োরাই বচনগুলি, সেগুলোর অর্থপূর্ণতা বিচার করা খুব সহজে সেগুলোকে অর্থপূর্ণ দেখানো যেতে পারে, যে অ্যানালিটিক বচনকে নিষেধ করলে স্ববিরোধ হয়। হ্যাঁ, তাহলে কোনো একটি বচন অ্যানালিটিক্যালি মিনিংফুল, মানে বিশ্লেষণাত্মক ভাবে অর্থপূর্ণ বা বিশ্লেষণাত্মক ভাবে অর্থপূর্ণই যদি বলি, অ্যানালিটিক্যাল মিনিংফুল, সেটা দেখার সহজ উপায় হচ্ছে যে বচনটাকে নেব, নিয়ে তার নিষেধ করব, নেগেশন লাগাবো, নেগেশন লাগানোর পরে অর্থাৎ পি বচনটা টেস্ট করতে যাচ্ছি সেটা অ্যানালিটিক্যালি মিনিংফুল কিনা। হ্যাঁ, সেটা দেখার সহজ উপায় হচ্ছে নেগেশন পিটা যদি সেলফ কন্ট্রাডিক্টরি হয়, স্ববিরোধী হয়, তাহলে পি বচনটি অ্যানালিটিক, অর্থাৎ অর্থপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে যে এম্পিরিক্যাল বচনগুলোকে কেমন করে অর্থপূর্ণ দেখাবো। সেই এম্পিরিক্যাল বচনের অর্থপূর্ণতার মানদণ্ড দিতে গিয়েই সমস্যাটা দেখা দিয়েছে, এবং বিভিন্ন দার্শনিক বিভিন্ন ধরনের মানদণ্ড দিয়েছেন। কমপ্লিট ভেরিফায়াবিলিটি ইন প্রিন্সিপাল, কমপ্লিট ফলসিফায়াবিলিটি ইন প্রিন্সিপাল, এয়ারের উইক ভেরিফায়াবিলিটি, এই যে ক্রাইটেরিয়া, এয়ারের ভেরিফায়াবিলিটি ক্রাইটেরিয়াটাই 4 রকমের আমরা ক্রাইটেরিয়া দেখতে পাবো। সেই আলোচনাগুলোকে আমরা একটু ছোট ছোট করে দেখে নেব, এবং ট্রান্সলেটিবিলিটি ক্রাইটেরিয়া কার্নাফের, সেটাকে আমরা একটু ছোট করে আলোচনা করে নেব। তো এইগুলো হচ্ছে মানদণ্ডের আলোচনা কেন এলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যে তারা দর্শনটাকে যেভাবে দেখেছেন, তারা দর্শনের আলোচনার মূল বিষয়বস্তু যেভাবে ধরেছেন,
সেইটা আলোচনা করতে গেলে সেইটাকে করতে গেলেই একটা মানদণ্ড প্রয়োজন হয়ে যাচ্ছে, না হলে আমরা ওই অর্থপূর্ণ বাক্য থেকে অর্থহীন বাক্যকে আলাদা করতে পারবো না, র্যান্ডামলি আমরা করতে পারি না, আরবিট্রারিলি বলে দিতে পারি না যে এটা অর্থপূর্ণ এটা অর্থহীন। দেয়ার মাস্ট বি এ ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা ওই 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 অর্থপূর্ণকে অর্থহীন থেকে আলাদা করবে। তো এই আলোচনাটা এসে যাচ্ছে এখানে। মজার ব্যাপার হচ্ছে যে অর্থপূর্ণতার আহ যে আলোচনা দেখলাম সেখানে আমরা দেখেছি যে অর্থপূর্ণ যে সেট বা ডিসকোর্স, সেই ডিসকোর্সে একমাত্র অ্যানালিটিক আর এম্পিরিক্যাল এরা জায়গা পেল। প্রশ্ন হচ্ছে যে এথিক্স এস্থেটিক্স অর্থাৎ ভ্যালু জাজমেন্ট ভ্যালু স্টেটমেন্ট সেগুলো কোথায় যাবে? হ্যাঁ, ভ্যালু স্টেটমেন্ট এথিক এস্থেটিক্স এর জাজমেন্টস গুলো আমরা জানি সেগুলো এম্পিরিক্যাল নয়। এম্পিরিক্যাল নয় মানে সেগুলো আমরা অভিজ্ঞতায় পাই না, তার জ্ঞান আমরা অভিজ্ঞতায় পাই না বা অভিজ্ঞতায় যাচাই করতে পারি না। আর যেমন ধরা যাক একটা এথিক্স এর জাজমেন্ট যদি বলি, এথিক্স এর স্টেটমেন্ট যদি বলি, ইউ অট টু টেল দ্য ট্রুথ, হ্যাঁ তোমার সত্য কথা বলা উচিত বা আপনার সত্য কথা বলা উচিত। এই যে ঔচিত্য বোধক যে বাক্য, হ্যাঁ ইম্পারেটিভ যে বাক্য, হ্যাঁ এই ইম্পারেটিভ বাক্যটিকে আমরা এম্পিরিক্যাল বলতে পারি না, কেননা সত্য কথা বলা উচিত কি উচিত নয় সেটা আমরা অভিজ্ঞতাই পাই না। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যে সত্য কথা বললে এই কনসিকুয়েন্স হবে, এই হবে না। হ্যাঁ, তো সেই রকম বিরুদ্ধ কনসিকুয়েন্স বিরুদ্ধ দৃষ্টান্ত দিয়েও দেখানো যেতে পারে। সুতরাং অভিজ্ঞতায় এই বচনের সত্যতা প্রতিষ্ঠা করা যায় না। এমন অনেক লোক আছে সারা জীবন মিথ্যে কথা বলেও দিব্যি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছেন। তো সত্য কথা বললে সুখ পাবে, সত্য কথা বললে ভালো কনসিকুয়েন্সেস হবে, হ্যাঁ এই ধরনের এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে আমরা বচনের সত্যতাটাকে প্রমাণ করতে পারি না। তাহলে এটা এম্পিরিক্যাল হচ্ছে না। দ্বিতীয়ত আমরা এটাকে অ্যানালিটিকও বলতে পারি না। অ্যানালিটিক বলতে গেলে অ্যানালিটিক বচন চেনার সহজ উপায় ছিল যে এটাকে নিষেধ করে দেওয়া হোক, যে সত্য কথা বলা উচিত, এটাকে নিষেধ করলে সত্য কথা বলা উচিত নয়। হ্যাঁ, এখন এই বাচনটি স্ববিরোধীও নয়। হ্যাঁ, স্ববিরোধী নয়, স্ববিরোধী না হওয়ার জন্য সত্য কথা বলা উচিত এটাকে অ্যানালিটিকও বলা যাচ্ছে না। তো এটাই এই রকম যদি হয়ে থাকে এটা, তাহলে এই বচনটাকে আমরা অ্যানালিটিকও বলতে পারছি না, এম্পিরিক্যালও বলতে পারছি না। এস্থেটিকের বচনগুলিও একই রকম, যেমন বললাম যে গোলাপ সুন্দর, হ্যাঁ, বা আমি বললাম যে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার ছবিটি অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এই যে ইভ্যালুয়েশন করছি বা এই ধরনের যত বা বললাম মোজার্টের যে সিম্ফনি সেগুলো খুব শ্রুতি মধুর। হ্যাঁ, এই যে বাক্যগুলি বা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, পূজা পর্যায়ের গানগুলি মোহিত করে দেয়, এইরকম যে বাক্যগুলি যে যেখানে আমরা এস্থেটিক টেস্টটাকে এক্সপ্রেস করছি, তো সেই ধরনের এই এক্সপ্রেস করছি এই কথাটা বললাম, এটাই একটা মানে দার্শনিকদের মত বলা যেতে পারে। তো যাই হোক, যে যে বচনগুলি এস্থেটিক্স বা সৌন্দর্যের বিষয়ক যে বচনগুলি সেগুলির তাৎপর্য কি, সেগুলো কোন পর্যায়ে যাবে, মানে সেগুলিকে আমরা অ্যানালিটিক বলবো না এম্পিরিক্যাল বলবো, যদি না বলে থাকি তাহলে সেগুলোর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। এখন যারা স্ট্রিক্টলি লজিক্যাল পজিটিভিজম ফলো করবেন, যারা করেছেন, হ্যাঁ তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি এগুলোর অর্থপূর্ণতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এগুলো অর্থপূর্ণ এই কথাটা বলতে তারা দ্বিধাবোধ করেন বা বলতে গেলে অস্বীকার করেছেন। এমনকি আমরা উইটগেনস্টাইন পড়ার সময় বোধহয় একবার উল্লেখ করেছিলাম যে এস্থেটিক্স এবং এথিক্স এর বচনগুলিকে তিনি হায়ার লেভেলের বচন বলেছেন, এবং তিনি একটা ওখানে যে আলোচনাটা করেছেন, সিন্স all this discourse do not belong to the world of empirical discourse বা world of to the কি বলে ডিসকোর্স অফ রিয়ালিটি। হ্যাঁ, এইগুলো তাই মিনিংলেস বলছেন। হ্যাঁ, কিন্তু এইগুলো একটা হায়ার মিনিং এর কথা তিনি সেখানে ছোট করে উল্লেখ করে দিয়ে গেছেন, সেই নিয়ে একটা আলোচনা আছে। কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা বেশিরভাগই এগুলোকে অর্থহীন বলেছেন, এম্পিরিক্যালি বা কগনিটিভলি মিনিংলেস বলছেন। এখন যারা মিনিংলেস বললেন তাহলেও কেউ কেউ এর মধ্যে আমরা বলতে পারি স্টিভেনসন, ইয়ার, এইসব প্রমুখ। যদিও স্টিভেনসনকে সরাসরি আমরা লজিক্যাল পজিটিভিস্ট বলবো না, তার কিছু চিন্তা ভাবনা লজিক্যাল পজিটিভিজমের সাথে যায়।
অ্যাকচুয়ালি লজিক্যাল পজিটিভিজম ওয়ান্স মানে এটা এটা অ্যাকচুয়ালি একটা মুভমেন্ট ছিল। হ্যাঁ, আমি আমি শুরুতে আরেকবার যাব যে হিস্ট্রিটা, আর্লি হিস্ট্রিটা কেমন করে ডেভেলপমেন্ট হয়েছিল। আমি মূল তত্ত্বগুলো শুরুর দিকে বলে দিচ্ছি, তারপরে আমরা হিস্ট্রিতে যেতে পারি। আহ উম, হ্যাঁ, যেটা বলছিলাম যে লজিক্যাল পজিটিভিজমটা একটা মুভমেন্ট ছিল। তো অনেক ফিলোসফার আছেন যারা নিজেদেরকে এই লজিক্যাল পজিটিভিস্ট মুভমেন্টের সাথে আইডেন্টিফাই করেছেন, আবার অনেকে করেননি। না করলেও তাদের চিন্তা ভাবনা পার্সিয়ালি পার্সিয়ালি বলতে পার্টলি, অংশতভাবে এই লজিক্যাল পজিটিভিস্টের চিন্তা ভাবনার সাথে যায়। যেমন উইটগেনস্টাইনের ট্র্যাক্টেটাস, এই গ্রন্থটি লজিক্যাল পজিটিভিজমের চিন্তা ভাবনার সাথে কিছুটা যায়, যদিও উইটগেনস্টাইন নিজে সচেতনভাবে এই লজিক্যাল পজিটিভিস্ট চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে রেখেছেন এবং তিনি তার ট্র্যাক্টেটাসের আলোচনাকে লজিক্যাল পজিটিভিস্টের আলোচনার থেকে ভিন্ন রকমের আলোচনা বলে উল্লেখ করেছেন। তৎসত্ত্বেও আহ ট্র্যাক্টেটাসকে লজিক্যাল পজিটিভিজমের দলিল হিসাবে ধরা, একটা মানে প্রামাণ্য গ্রন্থ হিসেবে, এবং লজিক্যাল পজিটিভ তাদের চিন্তা ভাবনার মৌলিক রসদগুলি ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে পেয়েছিলেন। এবং এই চিন্তা ভাবনা লজিক্যাল পজিটিভিজম মুভমেন্টটাকে আরো বেশি ত্বরান্বিত করেছিল সেই সময়, যখন 1921 সালে এটা জার্মান ভাষায় প্রথম প্রকাশিত হয়, পরবর্তীকালে এটা ইংলিশ ট্রান্সলেশন যখন হয়। যাই হোক, এআর স্টিভেনসন প্রমুখ এই সব এথিক্স এবং এস্থেটিক্স এর এইসব বচনগুলিকে এক ধরনের অন্যরকম মাত্রা দিয়েছেন, যে এগুলো আমরা অর্থহীন হয়েও আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, কারণ এগুলো দিস এক্সপ্রেস আওয়ার ইমোশনস, ফিলিংস, অ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভালস, আমাদের আমাদের আবেগ, অনুভূতিকে প্রকাশ করতে পারে। হ্যাঁ, তাই এগুলোকে আমরা অর্থহীন হলেও ব্যবহার করে থাকি। তো তো এই জন্য এই ধরনের দার্শনিকদের চিন্তা ভাবনাকে, এথিক্স, ভ্যালু জাজমেন্ট সম্বন্ধে চিন্তা ভাবনাকে ইমোটিভিজম বলা হয়, অনেক সময় এক্সপ্রেসিভিজম বলা হয়। হ্যাঁ, তো এইগুলি তারা এথিক্স এস্থেটিক্স এর জাজমেন্ট গুলিকে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। তৃতীয় যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তারা যখন এই মিনিং এর অ্যানালিসিস করছেন, মিনিং এর আলোচনা করছেন, মিনিংফুল থেকে মিনিংলেস এর ডিস্টিংশন করার চেষ্টা করছেন, পার্থক্য করার চেষ্টা করছেন, তারা বারংবার ওই ভাষার বিশ্লেষণ, যুক্তির বিশ্লেষণের উপরে প্রভাব গুরুত্ব আরোপ করেছেন। তো তো যুক্তির বিশ্লেষণ, ভাষার বিশ্লেষণ, এইগুলো করতে গিয়ে একই সাথে সাথে তারা অ্যানালিটিক ফিলোসফির ডেভেলপমেন্ট করেছেন, লজিকের ডেভেলপমেন্ট করেছেন, ফিলোসফিক্যাল লজিকের ডেভেলপমেন্ট করেছেন, এবং ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজেরও ডেভেলপমেন্ট তাদের মাধ্যম দিয়ে হয়েছে। তাই আমরা যখন এই যে তিনটে আলাদা আলাদা বা চারটে যে আলাদা আলাদা বিষয়গুলি বললাম, অ্যানালিটিক ফিলোসফি, ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অফ লজিক এবং লজিক, ফর্মাল লজিক, এই আলোচনাগুলি যখন আমরা পড়বো, সেখানে কিন্তু এই লজিক্যাল পজিটিভিস্টদের একটা অবদান আমরা অবশ্যই লক্ষ্য করব। মানে ওইসব বিষয়গুলি ভালো করে পড়তে গেলে এদের চিন্তা ভাবনাগুলিকেও আমাদের পড়ে নিতে হয়। তো এই 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 বেসিক থট গুলো আমরা লজিক্যাল পজিটিভিজম পড়তে গিয়ে পাবো। আমরা শুরুতেই যেমন বললাম যে এআর এর গ্রন্থটি, আমরা কার্নাফের গ্রন্থও নিতে পারতাম, কিন্তু কার্নাফের লেখা একটু কঠিন ভাষায় লেখা, পড়তে শুরুর দিকে পড়তে এবং বুঝতে একটু অসুবিধা হতে পারে। তবুও আমরা কার্নাফের কিছু কিছু আলোচনা একটু পড়ে নেব। যেমন মিনিং অ্যান্ড নেসেসিটিটা আমরা একটুখানি পড়ে নিতে পারি। আরেকটি গ্রন্থ থেকেও আমরা একটু অল্প পড়ে নেবো, কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিকটা আমরা একটু ডিটেলে, কিছু কিছু জায়গা একটু ডিটেলে পড়বো। পড়লে তাহলে লজিক্যাল পজিটিভিজমের চিন্তা ভাবনাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। লজিক্যাল পজিটিভিজমের আন্দোলনটা মূলত একটা ইনফর্মাল একটা অ্যাসোসিয়েশন, একটা ক্লাব মতো, সেখান থেকেই শুরু হয়েছিল। এবং যারা লজিক্যাল পজিটিভিস্ট ছিলেন, লজিক্যাল পজিটিভিস্ট হিসেবে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছিলেন, এবং সেই ক্লাব বলতে গেলে আমি ক্লাব শব্দটা ব্যবহার করছি, কেননা আর্লিয়ার ইট ওয়াজ অ্যান ইনফর্মাল অ্যাসোসিয়েশন
যেমন আমরা এই যে এই ফিলোম্যানিয়াক গ্রুপের এই যে এক্সটেন্ডেড গ্রুপটাকে আমরা ধরছি, হ্যাঁ, একটা ইনফর্মাল একটা অ্যাসোসিয়েশন, হ্যাঁ, যে অ্যানালিটিক ফিলোসফির একটা ইনডেপথ স্টাডি করব, হ্যাঁ, একটা ডিটেল কম্প্রিহেন্সিভ হিস্ট্রিটাকে জানার চেষ্টা করব। তো এইরকম একটা আহ, একটা ইনফর্মাল গ্রুপ যেটা ভিয়েনা ইউনিভার্সিটি ইউনিভার্সিটেট ভেইন, ভিয়েনা ইউনিভার্সিটিতে ওই 1920-র দশকে আহ, গঠিত হয়। প্রথমের দিকে এটা ইনফর্মাল থাকলেও পরের দিকে এটা একটা ফর্মাল আকার ধারণ করে। বিশেষত মরিস স্লিক, যিনি ওই 20-র দশকের শুরুতেই 1921-22 সালে তিনি ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন, এবং তার প্রচেষ্টাতেই আরো বেশ কয়েকজন, যার মধ্যে ছিলেন রুডল্ফ কার্নাফের কথা আমরা বললাম, ওটো নিউরাথের কথা বললাম, হার্বার্ট ফেগেল, হ্যান্স হ্যান, কার্ট গোডেল পরবর্তীকালে এলেন, কার্ল ম্যাঙ্গার বলে আরেকজন বিজ্ঞানী ও গণিতজ্ঞ, তিনিও জয়েন করেছিলেন। এরা এরা এই লজিক্যাল পজিটিভিস্ট বা ভিয়েনা সার্কেল, ইনিশিয়ালি ভিয়েনা সার্কেলের সাথে যুক্ত হন, এবং ভিয়েনা সার্কেল একটা নিয়মিত মিটিং করতে থাকে। পরবর্তীকালে তারা একটি ম্যানিফেস্টো প্রকাশ করে। ভিয়েনা সার্কেলের মুখ্য আলোচ্য বিষয়বস্তু কি, ম্যানিফেস্টো যেমন পার্টি ম্যানিফেস্টো হয়, সেরকম ভিয়েনা সার্কেল মুভমেন্টের একটা ম্যানিফেস্টো প্রকাশিত হয়, যেখানে তাদের চিন্তা ভাবনার মূল সূত্রটাকে উল্লেখ করা হয়, তারা কি করতে চাচ্ছে সেটাকে উল্লেখ করা হয়, এবং তাদের পূর্বসূরি দার্শনিক, সমসাময়িক দার্শনিক কাদের চিন্তা ভাবনার দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছেন সেটা, বা কাদের চিন্তা ভাবনাকে তারা মৌলিক চিন্তা ভাবনার রূপে গ্রহণ করেন, তার একটা লিস্ট, কম্প্রিহেন্সিভ লিস্ট তারা প্রদান করেছিলেন। হ্যাঁ, অবশ্যই সেই লিস্টের মধ্যে আমি আগে যেমন উল্লেখ করলাম, হিউমকে, লাইবনিজকে রেখেছিলেন ক্লাসিক্যাল ফিলোসফারদের মধ্যে, এবং বেশ কিছু সায়েন্টিস্টদেরও রেখেছিলেন। আইনস্টাইন সেই লিস্টের মধ্যে ছিল। হ্যাঁ, তো যাই হোক, সেই লিস্টটা কোনো সময় প্রয়োজন হলে আমি দিয়ে মানে করতে পারি, আলোচনা করতে পারি, বা আপনারা দেখেও নেবেন। তো এরা ছিলেন হচ্ছে মুখ্য মানে কি ফিগার্স অফ ভিয়েনা সার্কেল, যারা এই লজিক্যাল পজিটিভিস্ট মুভমেন্টটাকে স্টার্ট করেছিলেন। এবং এরা অনেকেই ছিলেন ফিজিসিস্ট টার্ন ফিলোসফার, মানে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, অধ্যয়ন করেছেন, পরবর্তীকালে তিনি ফিলোসফিতে আগ্রহী হয়েছেন। ম্যাথমেটিশিয়ান টার্ন ফিলোসফার, ইকোনমিস্ট টার্ন ফিলোসফার, বা মানে সায়েন্টিস্ট টার্ন ফিলোসফার, মেডিকেল প্র্যাকটিশনার টার্ন ফিলোসফার, এইরকম মানে অন্যান্য ফিল্ড থেকে তারা দর্শনে এসেছে, এবং একটা কোর চিন্তা ভাবনা, এমন নয় যে প্রত্যেকের একই মতবাদ ছিল, কেননা একটু আগেই আমরা বললাম যে মিনিংফুলনেস এর ক্রাইটেরিয়া নিয়ে তাদের মধ্যে বিবিধ মতভেদ ছিল, কিন্তু কোর থটটা বিষয়ে তারা কিন্তু একমত ছিলেন, যে দর্শনের মুখ্য উদ্দেশ্য কি হবে সেই বিষয়ে তারা একমত ছিলেন। তো তারা একত্রিত হয়েছিলেন, এবং নিয়মিত পরের দিকে তারা নিয়মিত বসতেন, এবং মোটামুটি এটা অলমোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে পর্যন্ত, যখন নাৎসি পার্টি ক্ষমতায় এলো, এবং ইহুদি নিধন হতে শুরু করলো, সেই সময় বেশ কিছু দার্শনিক, গণিতজ্ঞ, পণ্ডিত মানুষ যারা ছিলেন, তারা জার্মানি ছেড়ে বিভিন্ন দেশে চলে যেতে লাগলেন। তখন ভিয়েনা সার্কেলটি ভেঙে গেল, এবং এর মধ্যে একটি খুব আনফরচুনেট ঘটনা হয়েছিল। মরিস স্লিক ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে ওই তখন সবে নাৎসি পার্টির আউটব্রেক হয়েছে, মানে পাওয়ারে এসেছে, সেই সময় ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে তিনি যখন ঢুকছেন, তারই এক ছাত্র, তারই ক্লাসেরই ছাত্র তাকে গুলি করে হত্যা করেন। এবং যেহেতু আমরা বুঝতেই পারছি যে এটা একটা ভীষণ একটা পলিটিক্যালিও একটা ইয়ে হয়েছিল,
মানে একটা সাড়া ফেলেছিল স্বাভাবিকভাবে। অন্যান্য যেসব চিন্তাবিদ তারাও ভীত হয়েছিলেন এবং ভেঙে পড়েছিলেন। বিশেষ করে কার্ট গোডেল খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন এটার পরে। কার্ট গোডেল মরিস লিকের খুব কাছের বন্ধু ছিলেন। তো এইসব কারণে পরবর্তীকালে ভিয়েনা সার্কেলটা ভেঙে যায় এবং চিন্তা ভাবনার ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন আসে। চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন আসে বলতে চিন্তা ভাবনা যে একটা একেবারে অপটিমাম লেভেলে গিয়েছিল, সেই জায়গায় তাদের চিন্তা ভাবনাগুলি চ্যালেঞ্জড হতে থাকে। বিভিন্ন দার্শনিকেরা, নতুন নতুন দার্শনিক, বিশেষ করে কোয়াইনের মতো দার্শনিকেরা কিছু আসেন, যারা লজিক্যাল পজিটিভিজমের যে ফান্ডামেন্টাল থটটা, যার উপরে লজিক্যাল পজিটিভিজম দাঁড়িয়ে রয়েছে, সেটার বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন, যে প্রশ্নগুলি সহজে উত্তর দেওয়া সম্ভব হয়নি, এবং অল্টারনেটিভ মডেল অফ ফিলোসফি সেগুলো আসতে থাকে। যেমন আমরা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ফিলোসফি তে যেমন পেয়েছি, মানে অক্সফোর্ড স্কুল বা কেমব্রিজ স্কুলে উইটগেনস্টাইন, অক্সফোর্ড স্কুলে অস্টিন, সার্ল, স্ট্রসন প্রমুখ, এরা যে অল্টারনেটিভ মডেল অফ ফিলোসফি দিয়েছিলেন, সেগুলো আরো বেশি পপুলার হতে থাকে। তার ফলে ধীরে ধীরে লজিক্যাল পজিটিভিজমের চিন্তা ভাবনাগুলো অস্তমিত হতে থাকে আর কি, ডিক্লাইন হতে থাকে। তো এই যে হ্যাঁ, যেটা বললাম যে তারা ওই 1920-র দশকের শেষের দিকে তারা একটি ওই ম্যানিফেস্টো প্রকাশ করেন, যেটাকে ভিয়েনা চক্রের ম্যানিফেস্টো বলা হয়। সেই ম্যানিফেস্টোতে ওই পজিটিভিস্ট হিসাবে ডেভিড হিউম, অগাস্টাস কোমত, জন স্টুয়ার্ট মিল, আর্নেস্ট ম্যাক প্রমুখ ক্লাসিক্যাল ফিলোসফারদের তাদের রোল মডেল হিসেবে গ্রহণ করেন, তাদের দর্শনটাকে গ্রহণ করবেন বলে করেন। এবং ফিলোসফারদের মধ্যে, অ্যানালিটিক ফিলোসফারদের মধ্যে ফ্রেগে, রাসেল এবং বিজ্ঞানীদের মধ্যে যেমন বললাম আইনস্টাইন, এদেরকে তাদের আলোচ্য বিষয়বস্তুর লিস্টের মধ্যে রেখেছিলেন। এবং এথিক্স আলোচনা বিষয়, সোশিওলজি, সোশিয়াল পলিটিক্যাল থটের ক্ষেত্রে তারা ক্লাসিক্যাল একেবারে অ্যানসিয়েন্ট গ্রিক এপিকিউরিয়ান থটটাকে তারা গুরুত্ব দেন। এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিজ হিসেবে বেনথাম, অলরেডি মিলের কথা আমি বলেছি, মিলের আলোচনাকে তারা গুরুত্ব সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেন। কার্ল মার্কসকে যেমন তারা নিয়েছিলেন, তার ওই মার্কসিস্ট থিওরি সেটার জন্য নয়, বরং তিনি যে ইতিহাসের একটি বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছিলেন, একটা রিয়ালিস্ট ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন, সেটা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন, সেটার প্রতি তারা ইন্টারেস্টেড হন, not as an economist, not as an economist, or not as an economical theorist, সেই হিসাবে তারা মার্কসের তত্ত্বকে গ্রহণ করেনি। মার্কস যে ইতিহাসের যে একটি বস্তুবাদী ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন, সেটার প্রতি তারা আকর্ষিত হন। যাই হোক, এই ছিল হচ্ছে একটা মানে সংক্ষেপে একটা লজিক্যাল পজিটিভিজমের হিস্ট্রি। তার উত্থানও হয়েছিল এবং শেষের দিকে আমরা দেখলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন মোটামুটি ইউরোপ ছত্রভঙ্গ হয়ে গেছে, চিন্তা ভাবনার ক্ষেত্রেও সেই তার যখন প্রভাব পড়ছে, দার্শনিকেরা, বৈজ্ঞানিকরা বিভিন্ন দেশে, ইউরোপ এবং মানে জার্মান, বিশেষত জার্মান অধ্যুষিত এলাকা এবং জার্মান থেকে তারা বিভিন্ন জায়গায় এক্সাইলে চলে যাচ্ছেন, তখন এই চিন্তা ভাবনাগুলি ডিক্লাইন করে। যদিও এটার একটা পজিটিভ দিক ছিল, এবং আমি কিছুদিন আগে দেখছিলাম যে একটা ফিলোসফার্স ইন এক্সাইল বলে একটা প্রজেক্ট চলছিল কোথাও কোনো একটা বিদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। সেখানে দেখানো হচ্ছে যে যারা চলে গেলেন বিভিন্ন দেশে, যেমন
কার্নাপ চলে গিয়েছিলেন আমেরিকাতে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। তো ইউরোপের অন্য যে ইংল্যান্ডে কেউ চলে গেলেন। এর ফলে আহ, তাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু ওই ওই জায়গায় প্রচারিত হতে থাকলো এবং নতুন ভাবে প্রসারিত হতে থাকলো, নতুন ভাবে ফ্লারিস্ট করলো। আহ, সেইটা আহ, দর্শনের একটা অন্য দিক উন্মোচন করেছিল। মানে উম, ওই ওই সব দেশের যে প্রচলিত দর্শন তাদের সাথে মিলে তাদের উত্তর দিতে গিয়ে নতুন ধরনের দর্শন হয়েছিল। তো সবকিছুরই একটা ভালো দিক মন্দ দিক থাকে। যেমন লজিক্যাল পজিটিভিজম মুভমেন্টটা ভেঙে গিয়েছিল, কিন্তু তার সেই ভাঙা ছত্রভঙ্গ হয়ে যাওয়া দার্শনিকরা বিভিন্ন ক্ষেত্রে যখন ছড়িয়ে পড়লো, তখন আবার নতুন নতুন চিন্তা ভাবনার উদ্ভব হয়েছিল। যেমন করে আমরা কোয়াইনের যে ন্যাচারালিজম যেটা বলি, সেটা সেটা আমরা জানি যে কোয়াইন নিজে কার্নাপের খুব কাছের স্টুডেন্ট ছিলেন, কার্নাপের কাছে পড়েছেন, কার্নাপের ক্লাস করেছেন। এবং কোয়াইন কার্নাপের একটা ওই সুন্দর একটি দ্বন্দ্ব এবং ভাবের একটি সম্পর্ক ছিল। হ্যাঁ, কোয়াইন স্বাভাবিকভাবে কার্নাপের অনেক সমালোচনা করেছেন, আবার বেশ কিছু চিন্তা ভাবনা দ্বারা কোয়াইন প্রভাবিত হয়েছেন। তো এই যে নতুন নতুন ধরনের উদ্ভবের পিছনেও কিন্তু এই লজিক্যাল পজিটিভিজমের একটা অবদান আমরা পাই। এবং বিংশ শতাব্দীর দর্শন পড়তে গেলে এই সময়টাকে বাদ দিয়ে কিন্তু ইতিহাসের এই সময়টাকে বাদ দিয়ে আমরা বিংশ শতাব্দীর দর্শনের একটা কমপ্লিট নলেজ আমরা পেতে পারি না। যাই হোক, আমাদের এই ছিল গোড়ার দিকের কথা। নেক্সট দিনে আমরা মোটামুটি ওই টেক্সচুয়াল থট, অর্থাৎ একটা আমরা ওই লজিক্যাল পজিটিভিস্টের যে থিওরি গুলো রয়েছে, যে ক্রাইটেরিয়ান গুলো রয়েছে, সেগুলোকে আমরা পড়বো এবং টেক্সটের সাথে সাথে একটু মিলিয়ে নেব। আমি যাদের কাছে বই আছে, আমার কাছেও আছে, আমাকে একটু খুঁজতে হবে। যাদের কাছে আছে তারা একটু নিজেদের মধ্যে গ্রুপে শেয়ার করে নেবেন। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক অনেকের কাছে বইটা পাওয়াও যায়। এই বইটা আপনারা দেখবেন, এখনো আপনারা নিতে পারেন। হ্যাঁ, এইটাকে আমরা একটু ফলো করব। আর আরেকটি ক্লাসিক বই আছে, এআরএজি এডিটেড একটি বই, লজিক্যাল পজিটিভিজম। হ্যাঁ, এই 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 গ্রন্থে ওই লজিক্যাল পজিটিভিস্টদের যে মৌলিক লেখাগুলি প্রায় 17টি লেখা এবং ইন্ট্রোডাকশন এবং লজিক্যাল পজিটিভিজমের একটা কমপ্লিট বিবলিওগ্রাফি, সেই সময়কার পর্যন্ত 1960-এর দশক পর্যন্ত যে কমপ্লিট একটি বিবলিওগ্রাফি, সেটা এখানে একটি দেওয়া রয়েছে। তো এই দুটি বই আমাদের আকর গ্রন্থ হতে পারে, আমরা এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পড়বো। এছাড়া আমরা একটি প্রবন্ধ নিতে পারি, কার্ল হেম্পেলের একটি প্রবন্ধ, খুব বহুল পঠিত প্রবন্ধ, বিভিন্ন জায়গায় এটা পাঠ করা হয়ে থাকে, মানে পাঠের বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। প্রবলেমস অ্যান্ড চেঞ্জেস অফ দি এম্পিরিসিস্ট ক্রাইটেরিয়ান অফ মিনিং, যেখানে তিনি একটি কম্প্রিহেন্সিভ লিস্ট দেওয়ার চেষ্টা করেছেন, কিভাবে কি কি প্রবলেম ফেস করেছে ওই ক্রাইটেরিয়ান অফ মিনিং গুলো, এবং তার ফলে কি কি চেঞ্জেস এসেছে ক্রাইটেরিয়ান মিনিং এ। সেইটা একটা সিনপটিক ভিউ দিয়েছেন, সবগুলোকেই ছোট ছোট করে উল্লেখ করে, এবং নতুন নতুন কিছু সমালোচনাও উল্লেখ করেছেন, যেগুলোকে আমরা একবার দেখে নিতে পারি। এই হবে আমাদের লজিক্যাল পজিটিভিজমের আলোচনা। আচ্ছা, তাহলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনার